শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজের অসুমারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের মানুষের কল্যাণে যেভাবে দরকার সেভাবেই চীন ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে ওই দুদেশের সাথে সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান জানান তিনি। বলেন, তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশই প্রস্তাব দিয়েছে, সব বিবেচনা করেই সিদ্ধান্ত হবে। দেশের স্বার্থ রক্ষা করাই তার লক্ষ্য বলেও জানান তিনি। 2 বছরে পদ্মা সেতু দিয়ে চলা 1.25 কোটিরও বেশি গাড়ি থেকে 16.5 কোটি টাকা টোল আদায় হয়েছে। সেতু চালু হওয়ার 2 বছর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী জানিয়েছেন, সেতু নির্মাণে 1.5 কোটি টাকা সাশ্রয় হয়েছে। কোষাগার থেকে নেওয়া অর্থের 948 কোটি টাকা এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে। দেশের নাগরিকরা বিদেশে যেতে এবং দেশে ফিরতে বিমানবন্দরে নানামুখী হয়রানির শিকার হচ্ছেন। সকালে এক গণশুনানিতে বিমানের টিকিট কারসাজি, দেরিতে লাগেজ পাওয়া, বিমানবন্দরে প্রবেশে দীর্ঘ যানজট, যানবাহন না পাওয়া, অতিরিক্ত ভাড়াসহ নানা অভিযোগ তুলে ধরেন যাত্রী ও সাংবাদিকরা। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে চীন এবং ভারত দুই দেশেরই প্রস্তাব আছে। দেশের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে প্রথম ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এই সফরের বৃত্তান্ত জানাতেই আজকের এই সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে এই সফরের খুঁটিনাটি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই সফর দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের বহিঃপ্রকাশ। প্রশ্নোত্তরে অভিন্ন নদীর পানি, বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি ব্যবস্থাপনার প্রসঙ্গে জানতে চাওয়া হয়। বিশেষ করে গঙ্গা চুক্তি 2026-এ ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তবে এটা যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি, উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না, আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা মামলা করেছে, সরকার নয়। বিদেশে যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয় উল্টো প্রশ্ন করেন তিনি। তুলে ধরেন ডক্টর ইউনূসের করা নানা দুর্নীতির কথা। যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে, কার টাকা? হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সে পরিবারগুলি কোথায় এখন? শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। চীন, ভারত এবং বাংলাদেশ এই ত্রিমাত্রিক সম্পর্ক বজায় রাখতে এই সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। ভারত নাকি চীন, কে পাচ্ছে তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্প? আমাদেরকে চীন, তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। দুই দেশের মধ্যে রেল সংযোগ নিয়ে সামাজিক মাধ্যমে দেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন সমালোচনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসব কথা বলে মূলত তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে।
যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে ১,৫০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে। এতে করে সেতুটির নির্মাণ খরচ এখন দাঁড়িয়েছে ৩১,১০৫ কোটি টাকা। আজ সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, গেল ২ বছরে এই সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায় হয়েছে। সোয়া ৬ কিলোমিটারের এই সেতু শুধু পদ্মার ২ পার্কেই এক করেনি, সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। বড় পরিবর্তন এনেছে মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে। সেতু বিভাগের হিসেবে ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৪ জুন পর্যন্ত, অর্থাৎ ২ বছরে ১,২৭,০০,০০০ যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে প্রায় ১,৬৪৮ কোটি টাকারও। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল ২ বছরে সেতুর রক্ষণাবেক্ষণ বাবদ ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় ৩২,৬০৫ কোটি টাকা ধরা হলেও খরচ ১,৫০০ কোটি টাকার মতো কম হয়েছে। রাষ্ট্রের কোষাগার থেকে নেওয়া সেই টাকা এরই মধ্যে অর্থ বিভাগকে পরিশোধ শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৬ কিস্তিতে ৯৪৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আগামী ২৭ জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকা হচ্ছে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হয়। ৩২,৬০৫ কোটি টাকা আমাদের নির্মাণ ব্যয়। এর থেকে ১৫০০ কোটি সাশ্রয় হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর ১৬টি পথ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭৫%, আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়েছে ৪৪% মতো। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন নিয়ে গণশুনানি, কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের সব অভিযোগের তীর ছুটে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবার মান বাড়াতে প্রশিক্ষণ, পর্যবেক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাটি ইটালি থেকে বাংলাদেশে আসার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সময় মতো রোম না ছাড়ায় বিরক্ত হন যাত্রীরা। আবার ঢাকায় পৌঁছেও সঠিক সময়ে লাগেজ পাওয়ারও নিশ্চয়তা নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাগেজ হ্যান্ডেলিং সেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া টিকিট কাটতে গিয়ে শুনতে হয় সব সিট বিক্রি হয়ে গেছে। তারপর উচ্চ মূল্যের টিকিট কিনে প্লেনে উঠে দেখা যায় সিট ফাঁকা। এজেন্সি ছিল, সবাই বলতেছে কোনো টিকিট নেই। তো আমি ৮ তারিখে আসার পরে দেখতেছি আমার সাথে সিট খালি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নত করার লক্ষ্যে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। তবে যাদের জন্য এই আয়োজন, সেই যাত্রীদের সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন, আর তাদের জন্য রাখা আসনে বসেছিলেন বিমানবন্দরের কর্তারা।
তারপর যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে শুনানি শুনেছেন তাদের সবার অভিযোগ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। অভিযোগ খণ্ডানোর চেষ্টা করেন উপস্থিত বিমান প্রতিনিধি। উনি এমিরেটে ফ্লাই করেছেন, কিন্তু উনি 3 ঘন্টা পরে ওনার লাগেজটা পেয়েছেন এবং উনি বলেছেন যে আমাদের যে একটা ঘুরে ওটা বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বের আয়াটার পরিসংখ্যান এবং থাম্ব রুল বলে যে কোনো ফ্লাইটে শতভাগ সিটে লোক থাকবে না। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান 8 লাখ যাত্রীর সেবা দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই বিমানবন্দর গত বছর 13 লাখ যাত্রীকে সেবা দিয়েছে। রয়েছে জনবল সংকটও। ব্যবস্থাপনার যে আরো উন্নত করার এই ইনপুট গুলা কিন্তু এখান থেকে নিয়ে আমরা টার্মিনাল 3-তে যে ব্যবস্থাপনাটা করব এটা আরো আধুনিক হবে ইনশাল্লাহ। আপনাদের যে প্রত্যাশা আছে এটা আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। ক্যাব চেয়ারম্যান জানান যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের মধ্যে বিআরটিসির 2টি বাস চক্রাকারে চলবে, যেন বিদেশগামী ও দেশে ফেরা যাত্রীরা সহজে মালামাল নিয়ে যাতায়াত করতে পারেন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ও প্রতি পদোন্নতির সময়ে সম্পত্তির হলফনামা দেওয়ার বাধ্যবাধকতা রেখে আইন করার প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। এমন প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এতে সরকারি কর্মীদের দুর্নীতি কমে আসবে। সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের সরকার সর্বোচ্চ বেতন ভাতা দেওয়ার পরও কেন এত দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখা উচিত। এদিকে প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশে মূল্যস্ফীতি কমবে না উল্লেখ করে আসছে অর্থ বছরের নিত্যপণ্যে আরও কর ছাড়ের পরামর্শ দিয়েছেন এমপিরা। সেই সাথে বড় অঙ্কের বাজেট ঘাটতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে। স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ঘাটতি পূরণের পরিকল্পনার সমালোচনা করে সংসদ সদস্যরা বলেন, এর ফলে বেসরকারি খাতে ঋণ সরবরাহ বাধাগ্রস্ত হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয়, বরং বাজেটে নেওয়া কিছু উদ্যোগের কারণে আগামী সময় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। দেশের ভিতরে একদল অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেট করে গড়ে তুলেছে, যার কারণে বাজারে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব করতে চাই, নতুন শিল্প স্থাপন ও শেয়ার বাজারে বিনিয়োগ করে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধান রাখা হোক। সম্প্রতি ভারতের সাথে হওয়া সমঝোতা চুক্তিগুলো বাংলাদেশ বিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। ফখরুল বলেন, ভারতকে সব সুবিধা দিলেও তিস্তা ও অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ন্যায্য হিসা আদায় করতে ব্যর্থ হয়েছে সরকার। ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছে বলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাকে কেবিনে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, আমার স্বার্থ নিয়ে হবে। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে, যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন, এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। উত্তরাঞ্চলে বিশেষ করে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে শর্ত সাপেক্ষে সিলেটে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা এক সপ্তাহ পানির নিচে ছিল কুড়িগ্রামের বিভিন্ন চরের কৃষকদের ফসল। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন সহ জেলার বাদাম, পাট, ভুট্টা ও শাকসবজি বন্যার পানিতে নষ্ট হয়েছে। বন্যায় 80 বাইগুন আমার তলে গেছি, তলে যাওয়ার পর 20-30 হাজার টাকার বাইগুন আমার একবারে লস। বাদাম নিয়ে এসে ভাসি গেছে, ডাল গুড়া মানুষের তলে গেছে।
ফসল নষ্ট হওয়ায় লোকসানে মাথায় হাত অনেক কৃষকের। কপালটাই তো খারাপ আমার, এই বৃষ্টি আর ঝড় আসিয়ে আমার ক্ষেতটাই নষ্ট হয়ে গেল। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি বন্যায় জেলার 9 উপজেলায় 1380 হেক্টর জমির বিভিন্ন ফসল ডুবে যায়। শাকসবজি এবং রোপামনের কিছু বীজতলা নষ্ট হয়েছে এবং অন্যান্য ফসল যেগুলো ছিল সেগুলো ভালো আছে। তিস্তার পানি কমায় রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আমাদের এই বন্যা যখন ওঠে তখন খেত খামার আবাদ সুবাদ কোনো কিছু আর হয় না। ভাঙন প্রতিরোধে যে অবস্থা ডাম্পিং এবং আমাদের যে পরিচালন বাজেট থাকে সেই বাজেটের আওতায় আমরা এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি, তবে এটা আসলে বড় প্রকল্প প্রয়োজন। নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে অনেকটা কমে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতে টিন ও নগদ অর্থ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে এই আশ্বাস দেন তিনি। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় এবারের বন্যায় সুনামগঞ্জ ও সিলেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে প্রাথমিক হিসেবে 2 জেলায় এবার প্রায় 832 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী এবং সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় পানি সরে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। চলতি মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাত্র কয়েকদিনের বন্যায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জের 250 কিলোমিটার সড়ক। এর মধ্যে এলজিইডির 140 এবং সড়ক ও জনপথের 110 কিলোমিটার। এদিকে সিলেটের বালাগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলো থেকে এখনো পুরোপুরি পানি সরেনি। প্রাথমিক হিসাবে এলজিইডি এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রায় 582 কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। ভাঙাচোরা সড়ক ও পানিতে ডুবে থাকা পথে চলতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। আমাদের রাস্তাটি আরসিসি করে এবং প্রোটেকশন ওয়াল বেশি করে যদি করা হয় তাইলে আমরা এই দুর্গতি থেকে রক্ষা পাবো। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে শিগগিরই সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জুন মাস শেষ নাগাদ এটি একটু পরিপূর্ণ অ্যানালাইসিস করে আমরা সড়ক দপ্তরের প্রধান প্রকৌশলীদের পাঠাবো এবং পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়িত্বের জন্য আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের অ্যাসেসমেন্টে আমরা দেখেছি প্রায় 150 কোটি টাকার মতো আমাদের ফান্ডের প্রয়োজন হবে। এলাকাবাসীর দাবি 2 জেলায় এমন অনেক সড়ক রয়েছে যা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায়। তাই সড়কগুলো সংস্কারে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদীর চরাঞ্চলে ফসল তুলতে পারছেন না চাষিরা। শ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়েই নেমেছেন অনেকে। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষায় প্রতিদিনই পানি বাড়ছে পদ্মা নদীতে। চরগুলোর চারিদিকে পানিতে থই থই। দ্রুততম সময়ে বাদামসহ উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারলে তলিয়ে যাবে সব। কিন্তু ফসল তুলতে শ্রমিক পাচ্ছেন না চাষিরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে পদ্মার চরাঞ্চলে কাজে যেতে চাইছে না কেউ। বাধ্য হয়ে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে নেমেছেন। এত বাদাম তলাই গেছে, এটা লোক পাইতেছি না। বাড়ির লোকজন যাই হাইরে চক বেড়ে বাড়িতে বাইরে আর বাদাম উঠেই এত ভয় বাঁচি লোক পরে টানি পরে তলাই চলে যায়। বাদাম অনেক কিছু তিল অনেক কিছু তলায় যাইতেছে। আমরা কাটতে গেলে বাদে আমাদের সাপে আক্রমণ করতেছে। আমরা কৃষক মানুষ খেত খোলা করছি, যদি ভয়েতে না যার পারি তাহলে আমরা খাইয়া বেসা তাই কেন খাইয়া বেসা লাগবে না আমাকে। আমরা তো ভয়েতেই যাই না, যে গেলি কামড় দিবে মারা যাবানি ভয় না। আমি সবাই ভয় হইতেছি, এই যে মরতেছে ইয়ে দেখতে সবাই ভয় হইতেছি।
রাসেলস ভাইপারের ছোবলে গেল শুক্রবার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হোসেন ব্যাপারী নামে একজন মারা গেছেন। চর ও এর আশেপাশের এলাকায় প্রায় দেখা মিলছে এই সাপের। আতঙ্কিত হয়ে অনেকে পিটিয়ে মারছেন সাপ, কেউ বা জীবিত ধরছেন। এই কৃষকদের আমরা বুট দিয়ে যদি নামাই দিতে পারি এবং হাতের দরকার ওই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আছে ওইগুলো দিয়ে যদি নামাই দিতে, তবু আমার কথা হলো যে কৃষকের ফসলগুলা তুলে যাতে নিতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষাক্ত এই সাপের ভ্যাকসিন যাতে আমরা আমাদের মানুষ পাই, যাতে আমাদের শহরের জনগণ পায়। জেলা প্রশাসকের ধারণা, অতি প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়েছে বেশি। খেতে কাজ করার জন্য কৃষকদের গামবোট দেওয়ার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি প্রচারের ফলে মানুষ সকল ধরনের সাপ এখন পিটিয়ে মেরে ফেলছে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর না, সেই সকল সাপও পিটিয়ে মেরে ফেলছে। আমরা সবাইকে অনুরোধ করি যে অতিরিক্ত আতঙ্কিত না হয়, সচেতন থাকুন, এবং সচেতন থাকলে এই সাপের আতঙ্ক থেকে দূর করা সম্ভব। যে কোনো সাপের ছোবলে ওজার কাছে না গিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ সচেতন মহলের। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ কমের অজুহাতে দুদিনের ব্যবধানে রাজবাড়ী ও দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, আর হিলিতে 30 পিস ডিমে 10 টাকা করে দাম বেড়েছে। রাজবাড়ীতে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। সরবরাহ কম ও পাইকারিতে দাম বাড়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে দুদিন আগে হিলিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে হয়েছে 90 টাকা। অন্যদিকে সরবরাহ কমের অজুহাতে 3 দিনের ব্যবধানে হিলিতে 30 পিস ডিমের দাম 10 টাকা বেড়ে 390 টাকা হয়েছে। বিক্রেতাদের দাবি, তাপদাহের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় এবং অসুস্থ হওয়ায় উৎপাদন কমেছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা নিয়ে চীন ও ভারতের প্রস্তাবের মধ্যে লাভজনকটি নেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। দুই দেশের সাথে সম্পর্কে বিবেচনা হবে মানুষের কল্যাণ। 2 বছরে পদ্মা সেতু দিয়ে 1.25 কোটিরও বেশি গাড়ি পারাপার, টোল আদায় 16.5 কোটি। শুরু হয়েছে কোষাগারের অর্থ ফেরত, জানালেন সেতুমন্ত্রী। বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী ও দেশে ফেরা বাংলাদেশিরা। বিমানের টিকিট কারসাজি, দেরিতে লাগেজ পাওয়া, যানজট সহ বিস্তর অভিযোগ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।